এনসিপির সাথে আপনাদের জোট করার প্রক্রিয়া কত দূর এগুলো? এনসিবির যারা করছে তাদের সাথে তো আমাদের আতুর ঘরেই পরিচয়। এনসিবি তো তারা হয়েছে পরে, এদের সাথে আমাদের সম্পর্কটা ঠিক মানে আত্মার সম্পর্ক। রাজনৈতিক জোটের ব্যাপারটা সেটা এখনো সময় আসেনি, এটা সময় বলে দিবে যে কে কার সাথে জোট বাঁধবে। ৭১ প্রশ্নে এখন আপনাদের অবস্থানটা কি? অধ্যাপক গোলাম আজম সাহেব তিনি তার যে অ্যাপোলজি এটা পেশ করেছেন, and that must be sufficient for the nation. এরপরেও জাতি মনে করলে এটা আমরা না রিভিউ করব, দেখব যে কি করা যায়। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না, প্রতিবেশী তো বদলানো যাবে না, আমরা সুপ্রতিবেশী হয়ে থাকতে চাই। হাসিনা সরকার যে সমস্ত চুক্তি করছে সেই সমস্ত চুক্তি জনসম্পর্কে প্রকাশ করা হোক। 15 বছরে তো আমাদের জামাত এবং শিবিরের কোনো লোকই আমরা মানে খুব নিরাপদ ছিলাম না, আমরা আমাদের বাড়ি ঘরে থাকতে পারি নাই। বহু লোক বের হয়ে গেছে, মৃত্যুদণ্ডের আসামিরা আমাদের মানে মানে নেতা আজহারুল ইসলাম বের হইতে পারেন নাই এখনো পর্যন্ত। এটিএম আজহারুল ইসলাম জেলে কেন? আমাদের নেতাদেরকে জুলুম করে যে হত্যা করা হয়েছে, অবিচার করা হয়েছে, এইটা রিভিউ করার সুযোগ এই সরকার করে দেবেন। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাইফুল আলম খান মিলন। জনাব মিলন, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। 5 আগস্টের পর একটা নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে। এখন বৈশ্বিক যে পরিস্থিতি, টালমাটাল বিশ্ব অর্থনৈতিকভাবে, এর মধ্যে গাজার বিশেষ করে ফিলিস্তিনি মানুষদের যেই ভয়ানক পরিস্থিতি, এরকম প্রেক্ষাপটে কোন পথে যাচ্ছে বাংলাদেশ? আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং এনটিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি একটি সুন্দর দেশ গড়তে চাই তাহলে মিনিমাম বিষয়ে আমাদেরকে রিফর্ম করতে হবে এবং সেই রিফর্ম করলে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো। এটা কোনো অভিনব শব্দ না, বরঞ্চ যে স্বৈরাচার যে পরিবর্তনগুলো নিয়ে আসছে এবং অথবা যে পরিবর্তনগুলো আছে সেগুলো যদি আমরা সংশোধন করতে পারি, এসেনশিয়াল সংশোধন, তাহলে সকল দেশের মানুষের জন্য এটা অত্যন্ত কল্যাণকর হবে এবং উপকারী হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হচ্ছে যে কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং অধিক সংস্কার চাইলে আগামী জুনের মধ্যে নির্বাচন। আপনারা কোন পক্ষে? প্রথম কথা হলো যে সংস্কারের যে জাতীয় প্রশ্ন, এই প্রশ্নে বিভিন্ন দল বা ব্যক্তির পক্ষ থেকে মতের ভিন্নতা থাকাটা স্বাভাবিক এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা মনে করি যে এসেনশিয়াল যে সংশোধনী দরকার, সংস্কার দরকার, এটা প্রয়োজন আছে। সেটা যদি না করি তাহলে আমরা আসলে সে আবার মানে পিছনে ফিরে যাব। সে কারণে আমরা আমাদের আশা এবং আমরা মনে করি যে বাংলাদেশের বড় দলগুলো যেগুলো আছে এবং যারা ব্যক্তিত্ব আছেন তারা এসেনশিয়াল সংস্কারের পক্ষে তাদের মত দিবেন। এবং আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এসেনশিয়াল সংস্কার বলতে আপনারা কী বোঝাচ্ছেন, তা আমরা মনে করি যে এসেনশিয়াল সংস্কার করতে সবচেয়ে বড় কয়েকটা দিক আছে। তার মধ্যে হলো সংবিধান। দেশের সংবিধানে প্রাইম মিনিস্টারকে একছত্র আধিপত্য এবং ক্ষমতা দেওয়া হয়েছে, এটার ভারসাম্য আনা দরকার। সংস্কার কমিটির যে রিপোর্ট, যে তাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় কিন্তু এখানে তারা প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, পার্লামেন্ট এগুলোর মধ্যে একটা ভারসাম্য প্রস্তাব করেছেন। সেই ভারসাম্যের 10টা বা 20টা প্রস্তাবের সাথে সবগুলোর সাথে সব দল একমত হবে এটা জরুরি না, কিন্তু মিনিমাম এসেনশিয়াল যে প্রয়োজন তার সাথে আমাদেরকে একমত হইতে হবে। তা না হলে আসলে এই যে তরুণরা জীবন দিল, তাদের আপনারা নিজেরাও দেখেছেন যে তারা জীবন দিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের কাছে আমাদের জবাব কী এবং আমরা তাদের এই আত্মত্যাগের মূল্যায়ন কীভাবে করব? কাজে তারাও চাচ্ছে দেশবাসীর আকাঙ্ক্ষা যে একটা প্রয়োজনীয় সংস্কার হোক। তারপরে বিচার বিভাগে বিচারক নিয়োগের পদ্ধতিতে এখন সম্পূর্ণভাবে দলীয় পর্যায়ে চলে গেছে। যখন যে দলে আসে সে তাদের বিচারপতি নিয়োগ করে, যার ফলে দলের বাইরের লোকেরা এখান থেকে কোনো সুবিচারের, ন্যায় বিচারের আশা করতে পারে না, যার ফলে আমাদের বাংলাদেশের লোকেরা অ্যাট লার্জ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ একটা দেশের
সবচেয়ে শেষ ভরসাস্থল হলো আপনার বিচার ব্যবস্থা। যে আমরা মনে করি এখানেও সংস্কার করা প্রয়োজন। সে ফর এক্সাম্পল আমরা মনে করি যে বিচারক নিয়োগটা দলীয় ভিত্তিতে হওয়া উচিত না, এবং বিচারক নিয়োগের যে বর্তমান পদ্ধতি আছে দলীয় ইচ্ছা অনুযায়ী। এবং অতীতে আমরা দেখেছি যে মার্ডার কেসের আপনার আসামি একদম আপনার দেওয়া ফাইনাল রিপোর্টে আসামি আছে, সেই আসামিকে বিচারপতি নিয়োগ করা হয়েছে, আজও পর্যন্ত আসে সে বিচারপতি। তো কাজে এই ধরনের ব্যবস্থার থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। এবং এরপর ধরেন আপনার নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন আমরা দেখেছি গত হাবিবুল্লাহ সাহেবের নির্বাচন কমিশন, এর আগে যে নির্বাচন কমিশন ছিল, তারা শাসন যারা করে তাদের পক্ষে তাদের মত অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা করা ছাড়া অন্য কোনো কাজ তারা করে নাই। তাহলে দেশের মানুষ তো এই ধরনের নির্বাচন চায় না। দেশের মানুষ চায় যে নির্বাচন ব্যবস্থার মধ্যে একটা সংশোধনী আসতে হবে। তো সেই সংশোধনীটা আনতে হলে যারা নির্বাচন কমিশনের সদস্য নির্বাচিত হবেন তাদেরকে সিলেকশনের ব্যাপারটা আমাদেরকে কেয়ারফুলি করতে হবে, সেটার জন্য একটা বিধি পদ্ধতি থাকা দরকার। এবং আমরা যেটা আরেকটা মনে করি যে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি আছে, যে ওয়েস্টমিনিস্টার ফর্মে আছে, এই ওয়েস্টমিনিস্টার ফর্মের নির্বাচন পদ্ধতির একটা বড় ত্রুটি হলো অল্প সংখ্যক ভোটারের লোকেরা দেশ শাসন করে। 30% ভোট পেয়ে যদি আপনার বেশি মানে পায়, আপনার এই বেশি সিট পায়, তাহলে তারা সরকার গঠন করবে। কিন্তু তারা তো আসলে 70% লোকের মতামতের বাইরে গেল। দ্যাট শুড বি আপনার সিস্টেম যার মাধ্যমে আমরা এই পদ্ধতি থেকে বেরিয়ে আসতে পারি। এই জন্য আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেছি। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কোনো না, যেটাকে বলা হয় এটা নতুন কোনো কিছু আমরা নিয়ে আসি নাই। এটা আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে আছে, তারপর টার্কিতে আছে, এবং বিভিন্ন দেশে আছে। প্রায় 90টা দেশে প্রপোর্শনাল নির্বাচন আছে। আমাদের যে সংবিধান সংশোধনী যে কমিটি, তারা 2টা কক্ষের কথা বলেছে। সেই 2টা কক্ষের উপরের কক্ষের নির্বাচনটা প্রপোর্শনাল করতে বলছে। কাজে আমরা মনে করি দ্যাট শুড বি এ। আর এখন প্রশ্ন আসতে পারে যে এত দ্বিমত থাকলে কীভাবে আগাবে আর কি। আচ্ছা, আমরা বলছি যে দ্বিমতটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য। কাজে আসুন আমরা সবাই মিলে একটা ঐক্যমত করি এবং আমরা দেশের মানুষের জন্য একটা ভালো কিছু দেই দেশের মানুষকে, যাতে করে দেশের মানুষ বলতে পারে যে এই বিপ্লবোত্তর সময়ে দেশের তরুণরা এবং সাধারণ মানুষেরা যে তাদের জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে, তার মূল্যায়ন রাজনৈতিক দলগুলো করেছে। কাজে আমাদেরকে দায়িত্বহীন হইলে চলবে না। আমাদের সব সময় সেই রক্তের কথা মনে রাখতে হবে। শিশুও রক্ত দিয়েছে, কাজে আমরা সেই সব কথাই মনে করাই দিতে চাই এবং সেটাই করতে যাচ্ছি আমরা। গত 15 বছরে আপনারা যে রাজনৈতিক পীড়নের শিকার হয়েছেন, আপনার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা শুনতে চাই। কেমন ছিল সেই দিনগুলো? 15 বছরে তো আমাদের জামাত এবং শিবিরের কোনো লোকই আমরা মানে খুব নিরাপদ ছিলাম না। আমরা আমাদের বাড়ি ঘরে থাকতে পারি নাই। আমি সহ সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই জুলাই মাসেও আমাদেরকে বাড়ির থেকে যাই অন্যত্র থাকতে হয়েছে। এরপরে আপনারা জানেন যে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে আমাদের উপরে, এবং আমাদের প্রথম সারির নেতারা যারা ছিলেন, দায়িত্বশীল যারা ছিলেন, আমাদের নিজামী ভাই, মুজাহিদ ভাই, কামরুজ্জামান ভাই, মোল্লা ভাই, মীর কাসেম সাহেব, এদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। এবং এই বিচার সম্পর্কে সুপ্রিম কোর্ট, ব্রিটেনের সুপ্রিম কোর্ট বলেছেন এটা জেনোসাইড অফ জাস্টিস। 43 পৃষ্ঠার একটি রায় তারা দিয়েছেন। সেই রায়ে তারা বলেছেন এটা হয়েছে হলো জেনোসাইড অফ জাস্টিস। আমরা তখনও বলেছিলাম এবং দেশি বিদেশি সমস্ত পক্ষগুলো বলেছিল যে এটা কোনো আসলে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল নয়, কাজে এটা আইন সংশোধন করা হোক। তো সেটা করা হয় নাই। আমরা মনে করি যে আমাদের নেতাদেরকে জুলুম করে যে হত্যা করা হয়েছে, অবিচার করা হয়েছে, এইটা রিভিউ করার সুযোগ এই সরকার করে দেবেন। দ্যাট শুড বি এ সিস্টেম বাই হুইচ আমরা এটা রিভিউ করতে পারি, যাতে সেটা হওয়া উচিত। এখনও পর্যন্ত এটিএম আজহারুল ইসলাম জেলে
কেন তিনি জেলে থাকবেন? মিথ্যা মামলা তাকে জেল দেওয়া হয়েছে। বহু লোক বের হয়ে গেছে, মৃত্যুদণ্ডের আসামিরা। আমাদের মানে মানে নেতা আজহারুল ইসলাম বের হইতে পারেন নাই। কাজে আমরা জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক। এই যে বলছেন যে আপনাদের নেতা এখনও জেলে, তাহলে মানে কারণটা কি? মানে আপনাদের কি মনে হয়? কিছুদিন আগ পর্যন্ত কোর্টের অবস্থা তো ভালো ছিল না, সেটা আপনারা জানেন সকলেই। যার ফলে কোর্টের একটা পরিবর্তন আসছে এবং কিছু নেগলেন্সিও ছিল। এখন আমরা আশা করছি যে আমরা 22 তারিখে আজহার ভাইয়ের মামলার তারিখ, আর মনে করতেছি যে অল্প কিছু দিনের মধ্যেই তিনি মুক্ত হয়ে আসবেন আমাদের মাঝে। আপনাদের নিয়ে বেশ কিছু রাষ্ট্রের কিছু উষ্মা ছিল, কারণটা কি? মানে সেই ক্ষেত্রে কি মনে হয় যে সেই রাষ্ট্রগুলো আপনাদেরকে চায় না? বাংলাদেশের পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো এজেন্ডা থাকা উচিত না। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। ভারত যেভাবে আমাদেরকে বলছে এটা স্বাধীন দেশ, আমরা চাই যে ভারত যেমন স্বাধীন দেশ আমাদেরকেও সেইভাবে স্বাধীন থাকতে দেওয়া হোক। আর ভারত যদি আমাদের প্রতিবেশী বা দেশ, এই প্রতিবেশী তো বদলানো যাবে না, কাজে আমরা সুপ্রতিবেশী হয়ে থাকতে চাই। আমরা মনে করি যে আমাদের সার্বভৌমত্বের আপনার ভিত্তিতে দুই দেশের মধ্যে সম্পর্ক থাকা উচিত। আজকে হাসিনা সরকার যে সমস্ত চুক্তি করছে, সেই সমস্ত চুক্তি জনসম্পর্কে প্রকাশ করা হোক। আমরা মনে করি যে আমরা দেখতে চাই যে কী টাইপের প্যাক্টগুলো করা হয়েছে। আজকে আমরা ফারাক্কার পানির ন্যায্য, গঙ্গার পানির ন্যায্য অধিকার পাচ্ছি না। ব্রহ্মপুত্র বাদ দিয়ে একতরফাভাবে আমাদেরকে শুকনা মৌসুমে আপনার এই মানে শুকায় মারা হচ্ছে। মরুভূমি হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ। আর বর্ষার মৌসুমে সেটা কী করতেছে, তারা আবার বাদ ছেড়ে দিচ্ছে, আমরা ডুবে মরতেছি। কাজে এই কথাগুলো যদি আমরা বলি, সেটা তো ভারতের বিরুদ্ধে কথা না, তো বাংলাদেশের পক্ষের কথা। কাজে জনগণের পক্ষের কথা তো আমাদেরকে বলতে হবে এবং এদেশের মানুষ চায় যে তাদের অধিকার, আমরা সেটা চাই। বিএনপির পক্ষ থেকে প্রায় আপনাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে ৭১ নিয়ে আপনারা ক্ষমা চাচ্ছেন না, ৭১কে নিয়ে তারা বারবার মনে করে দিচ্ছে। অথচ বিএনপি তো একসময় আপনাদের জোট সঙ্গী ছিল, একসাথে রাজনীতি করেছেন আপনারা জোটবদ্ধ হয়ে। ৭১ প্রশ্নে এখন আপনাদের অবস্থানটা কি? ৭১ প্রশ্নে যখন অধ্যাপক গোলাম আজম সাহেব যখন জেলে ছিলেন, জেল থেকে তিনি তখন বেরোলেন, আপনার খেয়াল আছে কিনা আমি জানি না, তখন তিনি সরাসরি বাইতুল মোকাররমে এসেছিলেন এবং বাইতুল মোকাররমে এসে তিনি এ সম্পর্কে জামাতের বক্তব্য রেখেছেন এবং তিনি তার যে অ্যাপোলজি এটা পেশ করেছেন, অ্যান্ড দ্যাট মাস্ট বি সাফিসিয়েন্ট ফর দি ন্যাশন। এরপরেও জাতি মনে করলে এটা আমরা রিভিউ করব, দেখব যে কী করা যায়। সামনের দিনগুলো নিয়ে আপনাদের পরিকল্পনা কি? বাংলাদেশের জন্য জামাত ইসলামী একটি নতুন বাংলাদেশের পরিকল্পনা করছে, যেই বাংলাদেশে আমাদের তরুণদের জন্য আমরা সবচেয়ে বেশি এজেন্ডা রাখতে চাচ্ছি আর কি। তরুণরা তাদের বিশেষ করে শিক্ষার অধিকার, তারপর তাদের কর্মসংস্থানের অধিকার, এইটা আমাদেরকে সৃষ্টি করতে হবে। কারণ বাংলাদেশের মতো বিশ্বের খুব কম দেশেই আছে যেখানে তরুণদের সংখ্যা অনেক বেশি। কাজেই এই তরুণদেরকে যদি আমরা শিক্ষা দিতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে দেশের অবস্থার পরিবর্তন হবে। আপনি জানেন যে আমি দেখেছি মালয়েশিয়াতে যে ইয়াংদেরকে, স্টুডেন্টদেরকে লোন দেওয়া হয় আর কি। এমন একটা সিস্টেম বাংলাদেশে করা সম্ভব বা উচিত, যার করে আজকে তরুণরা যেন দিশা হারানো হয়। ইন্টারমিডিয়েট পাস করার পরে এসএসসির থেকেই শুরু হয়, এসএসসি পাস করার পরে কোথায় ভর্তি হবে এইটা নিয়ে গার্জিয়ানদের মাথা ব্যথা হয়ে যায়। এরপরে যখন ইন্টারমিডিয়েট পাস করে এসএসসি, তখন দেখা যায় যে তারা মন মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। এর কারণটা কি? এর কারণ হলো যে আমাদের দেশে যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং যেসব মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেগুলো আমাদের দেশের তুলনায় এখনও অপ্রতুল। কারণ দেশের মানুষের সংখ্যা অনেক বেড়েছে, 18-19 কোটির দেশে আমাদের শিক্ষার প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বাড়াইতে হবে। এবং আর একটা কথা আমরা বলতে চাচ্ছি, সেটা হলো যে শিক্ষা অঙ্গনে যে ছাত্র হত্যার রাজনীতি চলে, এই রাজনীতিকে আমরা সমর্থন করি না। আমরা চাই না যে এদেশে সিট বাণিজ্য হোক, যে আমি দল করলে সিট পাবো, মেধার কোনো মূল্য নেই। কাজে এখানে মেধাভিত্তিতে সিটের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর আমরা মনে করি যে বাংলাদেশে যেই জন্য যেটা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল যে কোটা না মেধা, আমরা তখনও বলেছি, আজও আমরা বলি যে আমরা মেধাকে সমর্থন করি।
এটা ঠিক যে কোনো আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর থেকে ব্যাপারে তাদের জন্য দু একটা সিট থাকতে পারে, কিন্তু অ্যাজ এ হোল আমাদের আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং এটা যদি আমরা করতে পারি। আর একটা যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশটা ছোট দেশ, এখানে আপনার ল্যান্ডের পরিমাণ অনেক কম এবং দিনে দিনে মানুষ যখন বৃদ্ধি পাচ্ছে তখন ব্যবহারযোগ্য ল্যান্ডের পরিমাণ আরও কমে যাচ্ছে আর কি। এবং এরপরে বাংলাদেশ এখনও পর্যন্ত কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যুগে প্রবেশ করতে পারে নাই। কাজে দেশের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থাটা আসলে খুব অপ্রতুল। কাজে আমাদের একটা শক্তিশালী আপনার প্রবাসী মন্ত্রণালয় থাকা উচিত, যে প্রবাসী মন্ত্রণালয়ের প্রধান কাজ হবে আপনার দেশের মানুষের জন্য কর্মসংস্থান খুঁজে বেড়ানো, সারা পৃথিবীতে খুঁজে বেড়ানো। আজও পর্যন্ত আপনার বাংলাদেশে ভারতের অনেক লোক চাকরি করে এবং ভারতের যে ফরেন আর্ন কান্ট্রি যারা, তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় না তৃতীয়। আর ভারত বলে যে উল্টে আমরা তাদের কাছ থেকে খাচ্ছি আর কি। বরঞ্চ আমার নিজেরও জানা আছে, সেসব কোম্পানির নাম বলা যাবে না, এখন পার্সোনালি বলা উচিত না। ভারতের বহু লোক এখানে চাকরি করে। তাহলে যদি আমাদের লোকদের যোগ্যতা কম হয়, যোগ্যতা বৃদ্ধি করতে হবে, আমাদের তরুণদেরকে জায়গা দিতে হবে, বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তাতে আমরা অনেকগুলো লাভ পাবো। প্রথম কথা হলো যে আমাদের লোকদের কর্মসংস্থান হবে, শিক্ষিত এবং অশিক্ষিত লোকদের, এবং তারা যখন বিদেশে থাকবে তারা আমাদের জন্য রেমিটেন্স পাঠাবে আর কি, যার ফলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমাদের বাড়বে। আমি দেখেছি, কাতারে দেখেছি, ওমানে দেখেছি, আর সৌদি আরবে দেখেছি, সেখানে আমাদের দেশের লেবাররাই বেশি যায়, কিন্তু ভারত থেকেও এত লেবার যায় না। তার কারণটা কি? আপনি দুবাইতেও দেখবেন আমাদের দেশে যেটা আনাড়ি লেবার তারা যাচ্ছে। কাজে এটা আমাদেরকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করতে হবে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করে এদেশের জনশক্তিকে, অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত জনশক্তিকে টেকনিক্যালি তাদেরকে ইকুইপ করতে হবে। তাহলে দেখা যাবে যে বাংলাদেশের যে লোকদের কর্মসংস্থান এইভাবে যদি করতে পারি, এরকমভাবে যদি কয়েক বছর আমরা পেরিয়ে যেতে পারি, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থাও অনেক আপনার পরিবর্তন হবে। আর একটা কথা বলতে চাচ্ছি যে প্রতি বছর রমজানে আমরা চিন্তিত থাকি যে এইবার রমজানে জিনিসপত্রের দাম কী হবে, কিন্তু এইবার রমজানে কি হলো? গত রমজানে জিনিসপত্রের দাম তো বাড়ে নাই, বরঞ্চ বহু জিনিসের দাম কমছে। তাহলে ইন্টারিম গভর্নমেন্টের মতো একটা ছোট্ট সরকার যদি তাদের সদ ইচ্ছা এবং সদ আকাঙ্ক্ষা থাকে, তারা যদি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমরা সহজেই অনুমান করতে পারি যে রাজনৈতিক যে সরকারগুলো ছিল অতীতে, তারা তাদের সদিচ্ছার অভাব ছিল। কাজে সদিচ্ছার যদি অভাব না থাকে, তো এই মানুষগুলোই দেশের মানুষের জন্য একটা ভালো বাজার ব্যবস্থা তৈরি করতে পারবে। এভাবে আলোচনা করলে দেখা যায় যে আমরা আসলে দেশের মানুষের জন্য কিছুই করা হয়নি। স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু মানুষ তার আসল স্বাধীনতা পায় নাই। আজও পর্যন্ত নারীরা ধর্ষিত হচ্ছে। কেন নারীরা ধর্ষিত হবে? এইটা আমাদের এনশিওর করতে হবে যে নারীরা নিরাপদ। রসুলের যুগে রসুল বলছেন যে হাজরামাউত থেকে সানা পর্যন্ত একজন নারী একাকী ভ্রমণ করবে, কেউ তার দিকে চোখ তুলে তাকাবে না, তাকাইতেও কেউ পারে নাই। কাজে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে যে নারীরা নিরাপদ থাকবে। কেমন? কাজে আমরা একইভাবে মনে করি যে দেশের যারা সংখ্যালঘু সম্প্রদায়, আমাদের আমির বলেছেন, আমাদেরও বক্তব্য ওইটাই, যে বাংলাদেশের মানুষ সকলেই বাংলাদেশের মানুষ। এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কোনো কথা নাই। সকল দেশের মানুষের সমান অধিকার। আমার মসজিদ যদি পাহারা দিতে না হয়, তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে? এবার এরা দেখেছেন যে এটা আমাদের কোনো মুখের কথা না। আমরা ছাত্র শিবির এবং জামাতের লোকেরা আমরা মন্দিরগুলোকে পাহাড় দিয়েছি। আমাদের লোকেরা সেখানে মন্দিরের বাইরে থেকে শুধু যে মন্দির আমরা ভিজিট করেছি তা না, মন্দির পাহারা দেওয়ার পরে সেখানে তারা নামাজ পড়েছে আমরা মন্দিরের সামনে। কাজে আমরা মনে করি যে একটা ধর্মভিত্তিতে, কোরআনের ভিত্তিতে সমাজ হলে অমুসলিমরা ভালো থাকবে। আমরা এই যে আপনার দিনাজপুরের ঠাকুরগাঁয়ে যে নৌকা ডুবিতে হিন্দু আপনার ওই পূজারীরা মারা গেল, কোনো হিন্দুদের পক্ষ থেকে বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউ যায় নাই। সেখানে জামাত ইসলামী তার আমিরের নেতৃত্ব গিয়েছিল সেখানে। আমরা এটা দেখি নাই যারা হিন্দু কি মুসলমান,
আমরা দেখেছি তারা মানুষ, কাজে তাদের পাশে আমরা দাঁড়াইছি আর কি। এনসিপির সাথে আপনাদের জোট করার প্রক্রিয়া কত দূরে এগুলো? এনসিবির যারা করছে তাদের সাথে তো আমাদের আতুর ঘরেই পরিচয়। এনসিবি তো তারা হয়েছে পরে, কিন্তু এই আপনার সার্জিস, হাসানাত আব্দুল কাদের, তারপর নাহিদ, এদের সাথে আর বেশি ভাঙাই বলা উচিত না, এদের সাথে তো আমাদের সেই গোটা আন্দোলনের সময় আমাদের দেখা হয়েছে বহুবার, দিনে দেখা হয়েছে, রাতে দেখা হয়েছে, দুর্যোগে দেখা হয়েছে। কাজেই এদের সাথে আমাদের সম্পর্কটা ঠিক মানে আত্মার সম্পর্ক। কাজেই এটা আমরা মনে করি যে আমরা ওয়েলকাম জানাই। দেশে একটা নতুন রাজনৈতিক দল হচ্ছে, তরুণের রক্তের আমাদের প্রয়োজন আছে, আমরা তাদের ওয়েলকাম জানাই। তাদের সাথে আর আমাদের খুব ভালোই সম্পর্ক আছে। আর রাজনৈতিক জোটের ব্যাপারটা সেটা এখনও সময় আসেনি, এটা সময় বলে দিবে যে কে কার সাথে জোট বাঁধবে। সরকার গঠনের ব্যাপারে আপনাদের সামর্থ্য এই পর্যন্ত কতটুকু? দেশের মানুষের যে একটা চিন্তা যে দল আসে সে দলে খালি খাইয়েই যায় আর কি, তো অন্তত আমাদের কাছ থেকে তো আমাদের এই ধরনের কোনো হিস্ট্রি নাই আর কি। আমরা আশা করছি দেশের মানুষ আমাদের মূল্যায়ন করবে আর কি। আর সরকার গঠনের কথা বলছেন, সরকার গঠন দেখেন, আমি নিজে একটা দেশের বড় প্রতিষ্ঠানের আপনার চিফ এক্সিকিউটিভ ছিলাম, এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না, এটা আমরা চালে আইছি। দেশব্যাপী যে প্রতিষ্ঠানটা চলেছে, ইসলামী ব্যাংকের মতো একটা ক্যামেল র্যাঙ্কিং ব্যাংকের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা জামাত ইসলামী, এবং জামাত এটা প্রমাণ করেছে যে তারা শুধুই মুখের কথা বলে না, ব্যাংকিং ক্ষেত্রে তারা নজির দেখাইতে সক্ষম হয়েছে। সেই সুন্দর ব্যাংকটি ধ্বংস করে দিয়েছে কারা? এই হাসিনা। যেরকম যে হাতির কলা বাগানে গেলে যেরকম কলা বাগান নষ্ট হয়ে যায়, হাসিনা তার দলবল এসে দেশের সব কিছুকে সেভাবে মারাইয়া ধ্বংস করে ফেলছে। কাজেই সরকার গঠন করা বা পরিচালনা করা এটা আমাদের জন্য কোনো কঠিন কাজ নয়, এবং আমরা যেটা মনে করি, যদি সততা থাকে, যদি আমাদের ন্যায়নিষ্ঠতা থাকে, তাহলে সরকার আমরা পরিচালনা করতে পারবো। এর প্রমাণ তো আপনারা দেখেছেন যে আমাদের দুজন মন্ত্রী ছিল, অনেকের বিরুদ্ধে অনেক কথা আসছে, দুর্নীতির কথা, কিন্তু আমাদের মন্ত্রীদের বিরুদ্ধে তো কোনো কথা আসে নাই। আমরা যখন কোথাও সফর গেছি, আমি নিজেও গেছি, টাঙ্গাইলে গিয়েছিলাম, শরীয়তপুরে গিয়েছি, সেখানে কিন্তু আসলে মন্ত্রীদের নিজেদের টিএডি আছে, কিন্তু মন্ত্রীদের খাওয়ানোর জন্য এসপিদের সাহেবদের কোনো আপনার ফান্ড নেই। তা আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা সেখানে খাওয়ার ব্যবস্থা করেছি, এসপি ডিসি সাহেবদেরকে দাওয়াত দিয়ে আমরা খাওয়াইছি আর কি। তো দেশের মানুষকে এগুলো দেখেছে, কাজেই আমরা আশাবাদী যে দেশের মানুষ আমাদের পক্ষে রায় দিবে। দল তো আপনাকে ঢাকা 12-র জন্য প্রাথমিকভাবে মনোনীত করেছে, তো 12 তো ঢাকার একটি খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র, তেজগাঁও এলাকাটা। তো আপনার সাথে এলাকার জনগণের, যেহেতু 15 বছর একটা দীর্ঘ সময় ছিল যেটার সময় আপনারা পালিয়ে বেরিয়েছেন, তো এই কদিনে আপনার সাথে এলাকার জনগণের সম্পৃক্ত কতটুকু করতে পেরেছেন আপনি? আমার যে এলাকাটা সেটা হলো হাতিঝিল, তেজগাঁ শিল্পাঞ্চল এবং শেরেবাংলা নগরের কিছু অংশ। আমি যখন ছাত্রজীবন শেষ করলাম, শেষ করে প্রথম আমি সংসার করেছি, বাসা নিয়েছি এই মধুবাগে। আমার সবগুলো সন্তান, 4টা সন্তান, তারা সবাই মধুবাগে জন্মগ্রহণ করেছে। আমি প্রায় 18 বছর মধুবাগে ছিলাম, যার ফলে এই এলাকার সাথে আমার ভালো পরিচয় আছে। 18 বছর পরে আমি যখন নিজে ফ্ল্যাট নিয়ে এই পাশে চলে আসলাম, তখন এই আর অ্যানাদার 18 বছর আমি এই এলাকায় আছি। কাজেই এটা দিস ইজ এ ভেরি ইউনিক অপরচুনিটি ফর মি, যে আমি আমার পুরো এলাকার লোকজন আমাকে চিনে। সেখানে গেলে আমি কোনো অপরিচিত লোক না। আপনি যদি আমার সাথে যান, দেখবেন যে লোকদের সাথে আমার সম্পৃক্ততা আছে আর কি। ইনশাআল্লাহ আমরা এই এলাকার লোকদের নিয়ে এলাকাটা গড়ে তুলতে পারব। আপনার শৈশবে একটু ফিরতে চাই, আপনার জন্ম, বেড়ে ওঠা, স্কুল, কলেজ। আমার বাড়ি তো শরীয়তপুর। আমরা মানে আসলে আব্বা চাকরিজীবী ছিলেন, যার ফলে আমরা স্কুল কলেজ বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি আর কি। এখন দেশের বহু জায়গায়, সে বাগেরহাট থেকে শুরু, যশোরে, তারপরে আপনার শৈশবে একেবারে সে 58 সালে আমি এসেছিলাম, দিনাজপুরের বিরলে ছিলাম আর কি। তো সেসব জায়গায় ঘোরাফেরা করেছি। তো এরপরে তো ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল ওয়েলফেয়ারের 78-এর ব্যাচ। এরপর তো কর্মজীবন শুরু। কর্মজীবনে আমি আসলে ইবনে সিনাতে কাজ করেছি। আমার যারা বন্ধুরা এবং আমাদের যারা মানে তারা সকলেই, আমাদের ডিপার্টমেন্টের ছেলেরা মেয়েরা সকলেই এনজিওতে কাজ করে।
তো আমি হেলথ সেক্টরে কাজ শুরু করেছি এবং আমি খুব তৃপ্তি সহকারে এনজয় করেছি ইবনে সিনার আমার জার্নিকে, এবং আমি আমার সাধ্যমতো ইবনে সিনাকে গড়ে তুলেছি। আজকের ইবনে সিনার 27টা শাখা এবং তার অনেক অ্যান্সিলারি প্রতিষ্ঠানও আছে, ফার্মাসিউটিক্যাল হয়েছে, এখানে ইবনে সিনা কনজিউমার হয়েছে, আরও প্রতিষ্ঠান গড়ে তুলেছে। আমার দেখতে ভালো লাগে আর কি। এবং ইবনে সিনার ইট পাথরের সাথে আমার সম্পর্ক আছে, এবং প্রত্যেকটা মানুষও যারা কর্মচারী আছেন তারা আজও দেখলে আমাকে খুশি হয়। এদের এই খুশি থেকে আমি নিজে খুশি হই। আমি মনে করি যে ইবনে সিনা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন যে ছাত্র শিবিরের নেতৃত্ব, আপনাদের সময়ের নেতৃত্ব, গুণগত কোনো পরিবর্তন দেখেন? ওনার নেতৃত্ব আমাদের থেকে আরও যোগ্যতা সম্পন্ন, তারা অনেক প্র্যাগম্যাটিক। আজকের নেতৃত্বের পক্ষেই এই যে আপনার জুলাই আন্দোলনের মতো একটা আন্দোলনের কারিগর হিসাবে কাজ করতে তারা পেরেছে আর কি। এই সফলতা কিন্তু আমাদের ছিল না। কাজে আমরা মনে করব ছাত্র শিবিরের যে আপনার নেতৃত্ব, আপনি ছাত্র শিবিরের নেতৃত্বটাকে দেখবেন, যেমন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদ, ইজ এ ইয়াং স্টার। একদমই আমাদের ছাত্র সংগঠনের লোকেরা কিন্তু এই সেই বিবাহিত ছেলেমেয়ালা নেতৃত্ব না, এরা সব ছাত্র আর কি। তো কাজে আমি মনে করি যে এই ছাত্র অঙ্গনে ছাত্রদের যদি কারা নেতৃত্ব দিতে পারে, তার যোগ্যতা মানে সবটুকুই শিবিরের মধ্যে আছে, তারা পারবে ইনশাল্লাহ। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি তো আমার খুব আপন একটি মিডিয়া। আমি মনে করি যে মানে আমাদের দেশের মানুষের যে সামনের পাওনা, যে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমি আশা করছি যে দেশের মানুষ, এনটিভির দর্শক সহ সারা দেশের মানুষ আসুন, আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। কারণ আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই গড়তে হবে, কেউ আমাদের ভবিষ্যৎ গড়ে দিবে না। কাজে এই সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত না। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা সাইফুল আলম খান মিলন। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।